ডক্টর ইউনূসের সাথে ব্লিংকেনের বৈঠক সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। জামায়াত কি দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন নানা মহলে। ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআইকে মির্জা ফখরুল। অবসরের ঘোষণা সাকিবের, দেশে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, বলছে বিসিবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদ, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনুষ্ঠান বন্ধ, অন্যায়ভাবে চাকরিচ্যুত করার দাবি ফারজানা ব্রাউনিয়ার। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরপরই বাংলাদেশে আগামী নির্বাচনের তারিখ ঠিক করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বুধবার অংশ নেন নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনে। সে সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত। If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. কবে নাগাদ বাংলাদেশের আগামী নির্বাচন হতে পারে, এমন প্রশ্নেরও জবাব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। We gave the time to 3 months to the commission. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস চুক্তি কার্যকর করা যাবে না বলেও মত ডক্টর ইউনূসের। The whole economic system is based on one basic principle: maximization of profit. So you see only yourself. In the maximization of profit, you don't see what the planet is, where your neighbor is. You don't consider anything. বাংলাদেশের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই বলেও জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। Do I look like someone who will run? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে জানিয়ে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন। জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা। আর জামায়াত কি স্বৈরাচারের দোসর সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়? বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আপনাকে ধন্যবাদ জানাই। এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ। এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা। আপনি যেমন মানুষের শক্তিতে বিশ্বাস করেন, মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে। ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার। এতে সহায়তা করছে জামায়াতে ইসলামী, মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে, সেগুলো থেকে বাঁচার জন্য তারা এটা করেছে। উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে, আমাদের গণমাধ্যমে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিভিন্ন সূত্র বলছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। সুবিধাভোগী তাদেরকে আওয়ামী লীগের বলা যায়, এবং হঠাৎ করে, এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছিলেন দীর্ঘদিন থেকে।
সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায়। এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে, এমন প্রশ্ন এখন সামনে। আমার ধারণা তারা পাপ মোচনের একটা চেষ্টা করছেন, করে নবশক্তি, সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক, তার অংশ হতে চাচ্ছেন, কাছাকাছি আসতে চাচ্ছেন। আর এই চারজন লোক সুবিধাবাদী মানুষ এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে পতিত স্বৈরাচারের রাজনীতি করেছেন। স্বৈরাচারের দোসরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের, নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনারের সাথে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে একথা জানান তিনি। পাশাপাশি মির্জা ফখরুল বলেন, জবাবদিহিতার জন্য শেখ হাসিনার উচিত জনগণের মুখোমুখি হওয়া। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের প্রতি ভারতের বিশেষ প্রীতির কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ভারত সম্পর্কের টানাপোড়েন বেশ চর্চিত। বিষয়টি সামনে রেখে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নে দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বিএনপি। সবশেষ সংসদ নির্বাচনের পর থেকে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল, তবে হাই কমিশনারের সাথে আলোচনা হওয়ায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে। এই বৈঠক উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি আরও জানান, 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি। এছাড়া গত 15 বছরে ভারতের সাথে অনুষ্ঠিত বেশ কয়েকটি চুক্তির সমালোচনাও করেন মির্জা ফখরুল। দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি। একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তার সমস্যা। আমরা আশ্বস্ত করেছি, ক্ষমতায় থাকলে এই ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না। একই সাথে ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ভুল ব্যাখ্যা নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার জনগণের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ব্যাংক লুট, বিদ্যুৎ খাতে দুর্নীতি, জমি দখলকারী, বিদেশি অর্থ পাচারকারী, এরকম অগন্তি বিশেষণে বিশেষায়িত সালমান এফ রহমান। এবার জানাবো এশিয়ার সবচেয়ে বড় নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড তার দখলদারির গল্প। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে সাথে নিয়ে সেই গল্পের আদ্যোপান্ত জানাচ্ছেন আদিত্য মামুন। তিস্তা নদী বিধৌত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের লাটশালা আর চর পোদ্দা নামের দুটি গ্রাম। 2017 সালে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয় 700 একর জমি। স্থানীয়দের কর্মসংস্থান ও কৃষিকাজের বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে জমি বাগিয়ে নিঃস্ব করা হয়েছে গ্রাম দুটির শত শত পরিবারকে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে সায়ন এফ রহমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নামে লোপাট করেছেন 4000 কোটি টাকা। তাদের নির্দেশে জমির মালিকদের নামমাত্র মূল্য দিয়ে কোথাও পেশিশক্তি আর ক্ষমতার জোরে কোম্পানির নামে নামজারি করা হয় খেটে খাওয়া কৃষকদের উপার্জনের একমাত্র অবলম্বন ক্ষেত খামারগুলো। আঙের কাগজপাতি কাটিয়ে নিয়ে জাল দলিল তৈরি করে ওই অগ্রসাথীটা নেওয়া দেওয়া করছে। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, হুমকি দেখায়, মামলা দিবে আমাদের নামে, এইভাবে আমার জায়গায় তারা ধরে রাখছে। থানার লোকজন ওদের পক্ষে। বাবারা মরে গেছে, আমরা 3টে ভাই, আমরা কিন্তু ওদের সাথে পাই না। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, দালাল আর আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানি অত্যাচারে প্রাণ ভয়ে জমি ছেড়ে দিলেও এখন মুখ খুলছেন ভুক্তভোগীরা। 3 জন ব্যক্তি যদি মালিকানা থাকে, একজন ব্যক্তি শুধু সই দিলেই 3 জনের কাজ হয়ে যেত। সালমান রহমানের ছেলে আসছিল এখানে, কিন্তু ওনারা বলছে যে না, আমরা ন্যায্য মূল্য জমি
ক্রয় করতেছে, কিন্তু ন্যায্য মূল্য আমাদের সঙ্গে তো দেয়নি। জমিহারা কৃষকদের বসত বাড়ি উচ্ছেদ করেছে বিদ্যুৎ কেন্দ্রের লাঠিয়াল বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিতে ও তথ্য অনুসন্ধানে সুন্দরগঞ্জ সৌর বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশে বাধার মুখে পড়ে 21 টেলিভিশন। তারা বলছে যেটা সেটাই তো বললাম আমি। হ্যাঁ, কি বলছে? কোন স্যার বলছে? কি নাম তার? কেবল তাই নয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে নদী শাসনের কুফল ভোগ করছেন কৃষকরা। বাঁধ দিয়ে গতিপথ পরিবর্তন করার ফলে নাব্যতা হারিয়ে ফেলেছে এক সময়ের খরস্রোতা তিস্তা। 3000 কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার প্রথম বছরেই 650 কোটি টাকা আয় করলেও হাহাকার থামেনি গাইবান্ধার জমিহারা নিঃস্ব পরিবারগুলোর। তাদের আহাজারি পৌঁছেনি সাবেক সরকার প্রধানের কাছেও, কিন্তু এখনো গুণকীর্তনে ব্যস্ত সোলার কেন্দ্রের কর্তারা। প্রায় 650 একর জমির উপরে, তো আসলে জমি অধিগ্রহণ বা জমি ক্রয় করা তো একটা বড় চ্যালেঞ্জ। তো এই কারণে আসলে এই মুহূর্তে আমাদের এরকম এক্সটেনশনের কোনো পরিকল্পনা নাই। দ্রুত ক্ষতিপূরণ পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই জনপদের অসহায় মানুষেরা, এমনই মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অবসরের ঘোষণা দিলেন দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। আজ ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবারের মতো লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন সাকিব। আর আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে জাতীয় দলে ক্যারিয়ারের জবনিকা টানতে চান। তবে তার আগে দেশে ফিরতে নিরাপত্তা চান এই তারকা অলরাউন্ডার। আবু হুরেরা তামিমের রিপোর্ট। বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে নিজে যেমন উল্লাসে মাততেন, তেমনি উল্লাসে মাতাতেন গোটা দেশবাসীকে। দেশের পরাজয়ে মাঠে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বহুবার। এখন পর্যন্ত 70টি টেস্ট, 247টি ওয়ানডে ও 129টি টি-20 ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খুশি তিনি। আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন এনজয় করেছি, আমি ক্রিকেট খেলেছি। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে লঙ্গার ভার্সনে ইতি টানতে চান সাকিব। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নিতে চান সাকিব আল হাসান। দিস ইজ দ্য রাইট টাইম। এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার 156 জন আসামির মধ্যে 28 নম্বরে রয়েছে সাকিবের নাম। হত্যা মামলা ও শেয়ার বাজারে কেলেঙ্কারিতে জড়িত নয় বলে জানান তিনি। মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সহায়তা চান সাকিব। যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। এর মধ্য দিয়ে শেষ হতে চলেছে সাকিবের ক্রিকেটের 18 বছরের গৌরবময় অধ্যায়। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। এদিকে সাকিব আল হাসানের নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই। সরকারের অপর মহল থেকে সিদ্ধান্ত আসতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএল আছে, যেটা আমরা ডিটেক্ট করেছি, আমাদের ডিরেক্টররা মনে করেছেন যেটা একটা ভালো সোর্স অফ ইনকাম, রেভিনিউ জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম, একটা হলে কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে, আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছাড়পত্র ছড়ায় চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন।
কানপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে শুক্রবার মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। আবার আমন্ত্রণ 21 সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার জাতিসংঘের সাইডলাইনে বৈঠক করেন তারা। এ সময় অভিন্ন স্বার্থে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন তিনি। প্রায় আধ ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ সংস্কারের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান ডক্টর ইউনূস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং অভিন্ন স্বার্থে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রাজনৈতিক সম্পৃক্ততাকে আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্লিংকেন ও ডক্টর ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন HSBC গ্লোবাল সিইও নোয়েল কুইন। এ সময় বাংলাদেশে জ্বালানি, বাণিজ্য, অর্থায়ন এবং স্টার্টআপে ব্যাংকের আর্থিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। চ্যানেল আইয়ের সাবেক উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া দাবি করলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার প্রতি অবিচার করা হয়েছে। কিশোর কিশোরীদের নিয়ে প্রচারিত অনুষ্ঠান স্বর্ণ কিশোরী বন্ধ করে দেওয়ার পাশাপাশি অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় তাঁকে। বিভিন্ন সময়ে চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। কিশোর কিশোরীদের নিয়ে চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী এক সময়ের আলোচিত অনুষ্ঠান। সেটি পরিচালনার দায়িত্বে ছিলেন ফারজানা ব্রাউনিয়া। 2018 সালের নভেম্বরে অনুষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে মোড় ঘুরে যায় বুধবার, যখন অনুষ্ঠানটির পরিচালক ফারজানা ব্রাউনিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন উল্লেখ করে আইনিভাবেই লড়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ। এ বিষয়ে ফারজানা ব্রাউনিয়া 21 টেলিভিশনকে জানান, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলার জন্য তিনি প্রতিহিংসার শিকার হন। এরপরে ফ্যাসিস্ট সরকাররা খেপে গেলেন, আঙ্গুল তুলে কিভাবে কথা বলে শেখ হাসিনাকে। সেই সময় চ্যানেল আইতে যথেষ্ট নেতিবাচকভাবে শাইখ সিরাজ একটা রোল প্লে করলেন যে না, এই মেয়ে তো ঝামেলা করতেছে সরকারের এগেইনস্টে। এই মামলাকে প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেন ফারজানা ব্রাউনিয়া। স্বর্ণ কিশোরী বলেছি কিশোর কিশোরীদের জন্য, বেতনটা আমি বলেছি আমার সহকর্মীদের জন্য, আমার আর প্রয়োজন নেই। আমি কিন্তু এই চাকরিটা পেলে যে খুব বড় কিছু হবে আমার তা না, এই টাকাটা পেলে আমি যে একদম ধনী হয়ে যাব তা না, বাট আমি বলেছি ইউ শুড নট ডু ইট। কর্তৃপক্ষ ক্ষমা চাইলে বিষয়টি শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের কথোপকথনের একটা জায়গা থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সিডিএর অনুমোদনের ছড়াই চট্টগ্রামে এস আলম গ্রুপ গড়ে তুলেছে বিশাল ভবন। মানা হয়নি ইমারত বিধিমালা, নেওয়া হয়নি ছাড়পত্র, নকশার অনুমোদনও নেই। সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম এসব অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে আব্দুস সালামও ক্ষমতার দাপটে নিজেই গড়ে তুলেছেন নকশা বহির্ভূত একাধিক ভবন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এই বহুতল ভবনের মালিক এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে ছাড়পত্র, নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি। জিসি মোড়ের বহুতল বাণিজ্যিক ভবন ওয়েল পার্ক এর মালিক সিডিএর তখনকার চেয়ারম্যান আব্দুস সালাম। এই ভবনেও নেই ছাড়পত্র, নকশা অনুমোদন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই এসব ভবন নির্মাণের কথা স্বীকার করেন সিডিএর এই কর্মকর্তা। পারমিশন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা যখন
অথরাইজেশন কমিটিতে প্ল্যানের জন্য আসছে, তখন দেখা যায় বিল্ডিং হয়ে গেছে, তখন সেটা প্ল্যান নিতে পারেনি, সেটা প্ল্যান হয়নি। কিন্তু ওরা প্ল্যান ছাড়া আগে করে ফেলছে, আগে ক্ষমতা দেখা করে ফেলছে। এখন যেহেতু একটা পালা বদল হয়েছে হয়তো ইয়াটা, কিন্তু তারা প্ল্যানটা অনুমোদন হয়নি। ডেবের নিয়মনীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে নির্মাণ করা হয় ব্যক্তিগত এসব বাণিজ্যিক ভবন। এমন ফাইল দেখছি যে আমি হোয়াইট পেপার আমাদের বিজ্ঞরা সাইন দিয়ে চলে আসছে এখানে, কিন্তু আমি দেখতেছি হোয়াইট পেপার, ড্রয়িংটা হচ্ছে হোয়াইট। তখন আমি এটা শো করছি এই এক্সিডেন্টের জন্য ও দায়ী। ও 100 বার ফোন করছে এপিডিকে, এই যে হাবিবকে ফোন করে তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ধরা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রভাব প্রতিপত্তির জোরে নির্মাণ করা এসব ভবন নগরবাসীকে ফেলছে ঝুঁকিতে। এটা অবশ্যই বিপজ্জনক শহর হচ্ছে এবং ঢাকা শহর ইতিমধ্যেই কিন্তু বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। চট্টগ্রাম নগর এখন বিপজ্জনক সীমা অতিক্রমের একেবারে চূড়ান্ত ধাপে। এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় এগুলি কিন্তু ভবিষ্যতে করা খুব কঠিন হবে। অবৈধভাবে ভবন নির্মাণকারী এবং সিডিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের সাথে ব্লিংকেনের বৈঠক, সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। জামায়াত কি দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন নানা মহলে। ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআইকে মির্জা ফখরুল। অবসরের ঘোষণা সাকিবের, দেশে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, বলছে বিসিবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 20.করে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21 সাথে।